newscounter.se আপনাদের সকলকে স্বাগত। একটা জিনিস ক্রমশ স্পষ্ট হচ্ছে, বলা যেতে পারে দেয়াল লিখন স্পষ্ট হচ্ছে, 2029 লোকসভা নির্বাচনে মোদি এবং শাহদের সামনে লড়াই ক্রমশ কঠিন হতে চলেছে। কেউ এটা বলতে পারেন যে এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা যেখানে রয়েছে, প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করে ফেলবেন বলে মনে হচ্ছে ওই বিভিন্ন দল থেকে ভাঙিয়ে টাঙিয়ে। তারপরেও এই কথাটা আমি কিসের ভিত্তিতে বলছি? দেখুন, আমি একটা জিনিস দেখেছি, শাসকের অনেক সময় পতন সংখ্যাগরিষ্ঠতার এবং জনপ্রিয়তার সুবিশাল চূড়ো থেকে হয়েছে, সুউচ্চ মিনার থেকে হয়েছে। ইন্দিরা গান্ধী যখন 71-72 বিপুল জনপ্রিয়তা অর্জন করছিলেন, রাজনীতির কোনো পণ্ডিত ভাবতে পারেনি যে 73-74 থেকে হাওয়া ঘুরে যাবে এবং 77 সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধী হেরে যাবেন। যখন বুদ্ধ বা ব্র্যান্ড বুদ্ধ যাই বলুন, 2011 আগের নির্বাচনে 2006-তে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে বলেছিলেন আমরা 230, ওরা 30, তখনও সিঙ্গুর নন্দীগ্রাম পর্বের সূচনার দিনগুলোতে কেউ ভাবতে পারেনি 2011-তে বামফ্রন্ট বিপুলভাবে পরাজিত হবে। আর সদ্য তৃণমূল কংগ্রেসের ঘটনা কি ঘটেছে আমরা দেখেছি। জাতীয় স্তর, যেহেতু আমরা লোকসভা নিয়ে কথা বলছি, আমি মনে করিয়ে দেব যে নির্বাচনটায় 2089-তে রাজীব গান্ধী হেরে গেছিলেন, তার আগের নির্বাচনটাতে ইন্দিরা গান্ধীর মৃত্যুর সহানুভূতিজনিত ভোটে ভর করে কংগ্রেস সত্যি 400 পার করে দিয়েছিল। বিজেপি আজকে যাদের এত প্রতাপ দেখছেন, তাদের সাকুল্যে আসন ছিল লোকসভায় মাত্র 2টো। এসব কথাই পুরনো লোকেদের মনে থাকবে। আমার এই কথাগুলো আরও একবার উচ্চারণ করবার কারণ হচ্ছে একটা, এই তথ্যগুলো একটা জিনিসই ইন্ডিকেট করে যে আপাতভাবে আমাদের যে গণতন্ত্র কাজ এখন অবধি করছে যেটুকু, সেটাকে যদি ঠিকঠাক কাজ করার মতো সুযোগ দেওয়া হয়, তাহলে আইনসভায় প্রবল সংখ্যাগরিষ্ঠতার বিচারে যে দল রাজত্ব করছে, তাদের পতন পরের নির্বাচনে ঘটা অসম্ভব কিছু নয়। এই ভারতবর্ষেই রাজ্যে অথবা কেন্দ্রে সেটা একাধিকবার ঘটেছে। একটা ছোট খবর যেটা আমাদের এখানকার মেনস্ট্রিম মিডিয়াগুলোতে আসেনি, এটা একটা সূচক আমার আজকের বৃত্তান্তের প্রতিবেদনের সূচনাবিন্দু হিসেবে আমি বলতে পারি। গুজরাটের সর্ববৃহৎ যে সুগার ফ্যাক্টরির সমবায়, যেটা কোঅপারেটিভের ভিত্তিতে রান করে এবং চাষিরা মূলত যেখানে স্টেক হোল্ডার, সেখানকার নির্বাচনে প্রায় 10,000 স্টেক হোল্ডার সেখানে ভোট দেন। 20 বছর বাদে বিজেপির যে প্যানেল, সহকার প্যানেল কৃষকদের, 15টার মধ্যে 14টা আসনে হেরে গেছে। কংগ্রেসের ব্যাক করা পরিবর্তন কৃষকদের সংগঠন, পরিবর্তনগ্রামী কৃষক সংগঠন সমবায়তে যে জোট লড়েছিল, তারা 15টার মধ্যে 14টা আসনে সুইপ করেছে। এবং বরদলৈতে বিজেপির বিধায়ক নিজে এই সমবায়ে প্রার্থী ছিলেন। আমি এই সমবায়টার গুরুত্ব বোঝানোর জন্য মেনশন করছি ঈশ্বর পারমারও, যিনি স্ট্যান্ডিং বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী, তিনিও এই সমবায়ের নির্বাচনে হেরে গেছেন। কারণটা হচ্ছে আখ চাষিদের ক্রমবর্ধমান ক্রোধ। এখন বিভিন্ন বর্গের বিভিন্ন রকম ক্রোধ, সেটা পশ্চিম উত্তরপ্রদেশের আখ চাষিদের অথবা গুজরাটের আখ চাষিদের হতে পারে। এই মুহূর্তে বিজেপিকে তাড়া করছে। আমাদের শ্রম শক্তি, লেবার যারা, তার 90% হচ্ছে এখন অবধি অসংগঠিত ক্ষেত্রে, মাত্র 10% সংগঠিত ক্ষেত্রে কাজ করে। এই অসংগঠিত শ্রমিকদের বিক্ষোভ, বিদ্রোহ, সেটা আপনাদের চোখের সামনে ছড়িয়ে পড়েছে
উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে শুরু করে গুজরাট পর্যন্ত, যেগুলো ট্র্যাডিশনালি কোনো লেফট ট্রেড ইউনিয়ন মুভমেন্টের ঘাঁটি নয়, কোনো রকম প্রতিষ্ঠিত ট্রেড ইউনিয়নের ব্যানার ছাড়াই কখনো হরিয়ানায়, কখনো পাঞ্জাবে, কখনো উত্তরপ্রদেশে, কখনো গুজরাটে, এবং যাদের বিরুদ্ধে বিদ্রোহ তারা রীতিমতো কর্পোরেট জায়ান্ট। অসংগঠিত শ্রমিকরা রাস্তায় নেমে লড়াই দিয়েছেন, লড়াই করেছেন, নিরাপত্তারক্ষী এবং রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে গিয়েছেন, এখনও অনেকে জেলে আছেন। মূলধারার সংবাদ মাধ্যমে এই খবরগুলো আসে না, কিন্তু বাস্তব হচ্ছে এটা। কৃষকদের একটা বড় অংশ মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটা বারবার তারা চেয়েছেন, চাইতে চাইতে তাদের গলা ভেঙে গেছে, তারা পাননি। উল্টে তারা দেখছেন চোখের সামনে শিল্পপতিদের, পলাতক শিল্পপতিদের হাজার হাজার কোটি টাকার ঋণ মকুব হয়ে যাচ্ছে, নাহলে ব্যাংক খাতায় কলমে রিট অফ করে দিচ্ছে। আর সবে সবে আপনারা দেখেছেন যে এনএলটিতে আর এক বিখ্যাত শিল্পপতির হাজার হাজার কোটি টাকার লোন, 22,000 কোটি সম্ভবত, 6 কোটি টাকায় সেটেলড হয়ে গেছে। তো এই প্রবঞ্চনা, এই কাহিনীগুলো সাধারণ শ্রমজীবী জনতার সামনে আড়াল করে রাখা যাচ্ছে না। এখন আমি এই যার কথা এইমাত্র বললাম যে 22,000 কোটির লোন 6 কোটি টাকায় সেটেলড হয়েছে, তিনি মিডিয়া বারণদের একজন। তার হাতে অজস্র চ্যানেল রয়েছে এই মুহূর্তে, সংবাদের চ্যানেল গোটা ভারতবর্ষ জুড়ে। বিজেপির ঘনিষ্ঠ শিল্পপতিদের হাতে, একজনের হাতে 22টা নিউজ চ্যানেল, আর একজনের হাতে 17টা নিউজ চ্যানেল রয়েছে, আম্বানি এবং আদানিদের হাতে। তারপরেও মানুষের এই ক্রোধ, মানুষের ক্রোধের উদ্গীরণ, গুজরাটের মতো ঘাঁটিতে 10,000 কৃষক সমবায়ের চিনি ফ্যাক্টরিতে বিজেপির প্যানেলের পরাজয়, কোনো খবরই আটকে রাখা যাচ্ছে না। আপনারা দুদিন বাদে এই খবরটা এখন অবধি চাপা আছে, আপনাদের কাছে পৌঁছবে, ফাইনালি চেপে রাখা যাবে না। এইমসের পিছনে খোলা আকাশের নিচে কিছু ডাক্তারি ছাত্র, তারা গত বেশ কিছুদিন ধরে ধর্নায় বসে আছে অনির্দিষ্টকালের জন্য। এরা আমাদের বিভিন্ন বিদেশ থেকে ডাক্তারের পরীক্ষা দিয়ে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে এসেছে। তাদের মধ্যে অনেকগুলো রাশিয়া এবং পূর্ব ইউরোপের দেশ। আপনাদের মনে থাকবে যখন লকডাউন হয়েছিল, বিভিন্ন পূর্ব ইউরোপের দেশে ডাক্তারি পড়া ছাত্ররা আটকে পড়েছিল। তারা ধর্নায় বসে আছে কেন? কারণটা হচ্ছে, ওই যারা এই ধরনের দেশগুলো থেকে পরীক্ষা দিয়ে আসেন, তাদের ভারতবর্ষে প্র্যাকটিস শুরু করবার আগে, রেজিস্ট্রেশনের আগে একটা পরীক্ষা দিয়ে পাস করতে হয়। অস্বাভাবিক কিছু না। যেমন আমাদের এখানকার ডাক্তাররা আমেরিকায় গেলে, মার্কিন যুক্তরাষ্ট্র গেলে, ওখানে তাদের নির্দিষ্ট মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। বিষয়টা হচ্ছে যে এই পরীক্ষার ফিস কত হতে পারে আপনার কোনো ধারণা আছে? এই পরীক্ষার ফিস এখন ধার্য করা হয়েছে 20 লক্ষ টাকা। তার প্রতিবাদে এই বিদেশ থেকে পাশ করা মেডিকেলের ছাত্ররা খোলা আকাশের নিচে ধর্নায় বসে আছে। এখন দেখুন, এই সব খবর, এতক্ষণ যে খবরগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম, এগুলোকে ধরুন মূলধারা সংবাদ মাধ্যম দেখালো না, কিন্তু দেখালো না মানে এই ঘটনাগুলো ঘটছে না। এই ঘটনার অভিঘাত যারা সত্যিকারের স্টেক হোল্ডার, হাজার হাজার শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, তারা জানছে না। এটা মনে করা ভুল, কারণ ইন্দিরা গান্ধী যখন নির্বাচন হেরেছিলেন 1977-এ, তখন তো এমার্জেন্সি জারি ছিল এবং সেন্সরশিপ চলছিল। যদিও নির্বাচনের ঠিক আগে সেন্সরশিপ কিছুটা শিথিল করা হয়েছিল, কিন্তু এমার্জেন্সি চলছিল, এমার্জেন্সি তুলে নেওয়া হয়নি। এমার্জেন্সি ইন্দিরা তুলেছিলেন নির্বাচনে পরাজয়ের পর, দুদিন পরে। তো তারপরে মানুষের কাছে কিন্তু খবর পৌঁছে গিয়েছিল, এবং সবথেকে বড় কথা, মানুষ তার জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে শেষ অবধি দেখে। এই জায়গাটাতে বিজেপি মূল সংকটে পড়েছে। আজকে জেন জির যে অভ্যুত্থান আপনারা দেখেছেন, ককরোচ পার্টির যে অভ্যুত্থান আপনারা দেখেছেন, দিমাগি নকশালদের
আচমকা সামাজিক মাধ্যমে যেটা বিস্তার, প্রায় 7 লক্ষ ফলোয়ার হতে চলেছে তাদের পেজের, আপনারা দেখেছেন। এই সব কিছু থেকে একটা জিনিস পরিষ্কার, যে প্যারাডাইমে বিজেপি এতদিন মানুষের ভোটটা করে এসেছে, নিয়ে এসেছে, অর্থাৎ মন্দির মসজিদ, মসজিদ মন্দির, হিন্দু মুসলিম, মুসলিম হিন্দু, সেই প্যারাডাইমটা কোথাও ফেল করতে শুরু করেছে। কৃষক দেখছে যে মন্দির হলো, কিন্তু আমি যে সুগার মিলে আখটা পৌঁছে দিয়েছিলাম, যে টাকা জিম্মেদার সরকার নিজে, সেই টাকাটা পেলাম না। ছাত্ররা দেখছে আমি পড়াশোনা করে প্রাইভেটে লক্ষ লক্ষ টাকা খরচ করে বেরিয়ে, মার্কশিট নিয়ে বেরিয়ে এসে দেখছি বাজারে চাকরি নেই। মনে রাখবেন যে বিটেকের 85% ছেলে মেয়ে এই মুহূর্তে বেকার, যারা স্নাতক হয়েছেন গোটা দেশ জুড়ে। এটা মনে রাখবেন যে ম্যানেজমেন্টের 50% ছেলে মেয়ে এখনও প্লেসমেন্ট পায়নি। এমনকি আমার কাছে এই ধরনের অ্যানোয়িং খবর আছে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ ক্যাম্পাস, যেটা টপ মোস্ট, তাদের পাশাররা কেউ কেউ এখনও বেকার বসে আছেন, বাকিরা অনেকে নিজেদের পছন্দ মতো চাকরি পায়নি। এটা স্বাধীন ভারতেই প্রথম এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। আমি এটা বলছি আপনারা যাতে বিষয়টার গুরুত্ব কোথায় গিয়ে পৌঁছেছে এটা বুঝতে পারেন। এবং আজকের যে যুব সমাজ, যারা ভারতবর্ষের জনসমষ্টির মধ্যে সংখ্যাগরিষ্ঠ, চীন বা জাপান উল্টো বিপদের মধ্যে আছে, তাদের কঠোর ফ্যামিলি প্ল্যানিংয়ের ফলে যেটা দাঁড়িয়েছে এতদিন ধরে, এখন তারা উল্টো পথে হাঁটছেন, যে ওয়ার্কফোর্সের মধ্যে মেজরিটিটাই দেখা যাচ্ছে বৃদ্ধ হয়ে গেছে, বুড়িয়ে গেছে। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি ঠিক উল্টো। আমাদের দেশে যুবকেরা এই মুহূর্তে জনসমষ্টির বৃহত্তম অংশ, কিন্তু তাদের হাতে কাজ নেই, তাদের প্রপার গ্রুমিং করবার পরিকাঠামো নেই। শিক্ষা নামক ব্যাপারটা ক্রমাগত বেসরকারিকরণের দিকে চলেছে। গত 15 বছরে 90,000 স্কুল বন্ধ হয়েছে, 40,000 প্রাইভেট স্কুল নতুন করে খুলেছে। মন্দির মসজিদ কত নতুন তৈরি হয়েছে আমার কাছে এই মুহূর্তে তথ্য নেই, কিন্তু 40,000 প্রাইভেট স্কুল খুলেছে এবং 90,000 সরকারি স্কুল বন্ধ হয়েছে, এটা সরকারি তথ্য। ফলে নতুন প্রজন্ম একটা সময় এসে রিয়ালাইজ করেছে যে এই ভুয়ো বিতর্কের পিছনে, ভুয়ো বিভাজনের পিছনে দৌড়ে লাভ নেই। আসল বিভাজনটা হচ্ছে মুষ্টিমেয় কয়েকজন মানুষ সুবিধে পাচ্ছে, বাকিদের জন্য অপেক্ষা করছে অসীম অন্ধকার। না হলে পারে প্রধানমন্ত্রী সামান্য একটা মন্তব্যের উপর দাঁড়িয়ে এত বড় যুব বিস্ফোরণ হতে পারত না। এটা খুব ন্যূনতম কমন সেন্স অ্যাপ্লাই করলে আপনি বুঝতে পারবেন। আর সামনে উত্তরপ্রদেশের যে নির্বাচন, বিজেপি শিবিরের কাছে যা খবর পৌঁছেছে, উত্তরপ্রদেশেও যোগীর অবস্থা খুব একটা অনুকূল নয়। যার প্রাথমিক ইঙ্গিত ছিল গত লোকসভা নির্বাচনে রাম মন্দির অযোধ্যায় নির্মাণ সম্পন্ন করবার পরও লোকসভা নির্বাচনের 62টা আসনের থেকে বিজেপির আসন 33-এ নেমে গিয়েছিল, যেখানে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি 37 এবং কংগ্রেস 6টা আসন ছিনিয়ে নেয়। যোগী নিজের মতো করে তার গেম প্ল্যান সাজানোর চেষ্টা করছেন। তিনি মোদি এবং শাহর ভরসায় একদমই নেই। মোদির ভরসাতে তো শাহর ভরসা তো একদমই নেই, কারণ শাহর সঙ্গে যোগীর সম্পর্ক আগামী দিনে অহিনুকূল সম্পর্ক হতে চলেছে, কারণ মোদির উত্তরাধিকারের প্রশ্নে। এখন এই উত্তরপ্রদেশের নির্বাচনে অখিলেশ যাদবের যেটা সুবিধে, সেটা হচ্ছে পিডিএ, পিছড়ে দলিত এবং অল্প সংখ্যক মানে মাইনরিটি, এদের যে ভোট ব্লক মুলায়ম সিং যাদব কনসলিডেট করার চেষ্টা করছেন, তার সঙ্গে ওখানকার ব্রাহ্মণরা যোগীর আমলে ঠাকুর এবং আদার্সদের প্রাধান্য ক্ষুব্ধ, এবং ব্রাহ্মণদের কনসেন্ট্রেশন উত্তরপ্রদেশে সব থেকে বেশি ভোটে, অন্য কোনো রাজ্যে এত নয়, তারা অ্যাবসলিউট মাইনরিটি অন্যান্য রাজ্যে। যোগীর একমাত্র ভরসা ছিল যে 45.4% মহিলা ভোটার, এবং যোগী তাদেরকে যে কোট আনকোট নিরাপত্তার একটা প্রতিশ্রুতির মধ্যে ভাসিয়ে রেখেছেন, সেই ভোটটা কিন্তু যোগী খুব দ্রুত রিয়ালাইজ করছেন যে সেখানেও ইরোশন আসছে। পাশাপাশি অখিলেশ যাদব বছরে 50,000 টাকা, 40,000 টাকা দেওয়ার ঘোষণা করার পরই
আদিত্য যোগী তাড়াতাড়ি মহিলা সম্মান প্রকল্প বলে আলাদা একটা প্রকল্প, মানে আমাদের এখানকার পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের স্টাইলে লঞ্চ করে দিয়েছেন। এর থেকে প্রমাণিত হচ্ছে যোগী চাপে পড়ে গেছেন, এবং যোগীর লড়াইটা ভিতরে বাইরে, এবং বিজেপির উত্তরপ্রদেশের সংকটটা খুব গোলমেলে। যোগী যদি যেতেন তাহলে অমিত শাহর কন্টেন্ডার হিসেবে উঠে আসবেন, আর যোগী যদি হেরে যান সামগ্রিকভাবে রাজনৈতিক অস্তিত্ব বিজেপির বিপন্ন হবে গোটা দেশ জুড়ে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওখানকার কেন্দ্রীয় নেতৃত্ব কিভাবে মুভ করবেন, কতটা নামবেন এবং যোগী তাদের কতটা বিশ্বাস করবেন নিজের হোম গ্রাউন্ডে, সেটাও একটা বড় রাজনৈতিক প্রশ্ন। কিন্তু যদি উত্তরপ্রদেশে বিপর্যয় হয় তাহলে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ খাদের কিনারে গিয়ে দাঁড়াবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর পশ্চিমবঙ্গ নতুন ভরসার জায়গা বিজেপির, যে কারণে ওরা তৃণমূলের ভেঙে 20 জন সাংসদকে নিয়ে গেছেন। কিন্তু এই 20 জন সাংসদের মধ্যে একজন সাংসদেরও নিজের জায়গা থেকে জিতে আসবার মুরদ নেই, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, এটাই বাস্তব পরিস্থিতি। তৃণমূলের যেটুকু ভোট আগামী দিনে হবে সেটুকু ভোটও হবে কেবলমাত্র মমতা ব্যানার্জির নামেই, তার বাইরে কিছু না, বেশিও কিছু না, কমও কিছু না। সুতরাং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে 2029-এ কঠিন লড়াই, তার ইঙ্গিত বিহারের বাঁকিপুরের উপনির্বাচনের ফলাফল থেকে বিজেপি শিবিরের কাছে পৌঁছে গিয়েছে। তারা অবশ্যই নিজেদের মতো গুটি সাজাচ্ছেন, কিন্তু গুটি সাজিয়েও সবসময় বাস্তবের রণক্ষেত্রে শেষ অবধি বাজিমাত করা যায় না। এখনও ঘটনাবহুল কিছু কালপর্ব চলবে, আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে সমীকরণ হয়তো বদলাবে। সুতরাং একটা চিত্তাকর্ষক সময়ের দিকে আমরা এগোচ্ছি, এটা অন্তত আমার মূল্যায়ন। আমাদের কমেন্ট বক্স খোলা থেকে আপনারা জানেন, আপনাদের মতামত সেটা আমাদের বক্তব্যের সঙ্গে একমত হতে পারে, ভিন্ন মত হতে পারে, অনুগ্রহ করে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই চেষ্টাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। দেখা হবে পরবর্তী এপিসোডে, সকলে ভালো থাকবেন।